আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গতকাল বৃষ্টি হওয়ায় 15 মিনিট আগে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুঁড়েছে তা উল্লেখ করেননি। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল তা প্রমাণ হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন। এতে 52 আসামির মধ্যে 49 জনকে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে 7 জন রাজনীতিক, 8 জন পুলিশ, 5 জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 29 জন জঙ্গি ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ 19 জনকে। আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টের বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত। একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা। শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক মানুষ। ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল। ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে। শেখ হাসিনার শাসনামলে 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। চকর মালিথার রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যে ক্ষত সৃষ্টি হচ্ছে, ক্ষত অনেক গভীর। আমরা আন্দাজও করতে পারি না যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঘটেছে, যা হয় নাই সেই জন্য এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। শ্বেতপত্রের এই প্রতিবেদন থেকে জাতি উপকৃত হবে বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে রয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা বিদায় করার পরে আমরা মুখ খুলছি না, চোখ খুলতে পারি কি হয়েছিল। যারা বাংলাদেশে আছি তারা না ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে তো আমরা সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারল। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছর ধরে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা পাচারে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রেস সচিব। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেছেন, হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবেই। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই যেই ধরনের একটা মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার বা জেলা প্রশাসক এই ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশও করবে তারা। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুইয়িদ চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা জানতে বিভিন্ন জেলায় গণশুনানি করেছে কমিশন। গণশুনানিতে সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী প্রশাসনে পরিবর্তন আনার সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান।
আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার কুইবেকে অভিবাসন কর্মসূচি স্থগিত ঘোষণার প্রতিবাদে মন্ট্রিয়াল ও ফ্রান্সিসেশন শহরে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। কুইবেকে স্থায়ী অভিবাসীদের সংখ্যা সীমিত করতে কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম PEQ গ্র্যাজুয়েশন এবং স্কিলড ওয়ার্কার নির্বাচন প্রোগ্রাম PSTQ জুন পর্যন্ত বন্ধ রাখা সহ অক্টোবরে বিভিন্ন সিদ্ধান্ত নেয় কুইবেক কর্তৃপক্ষ। একই সময়ে স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের জন্য লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দেয় কানাডার ফেডারেল সরকার। এটি আন্তর্জাতিক ছাত্র এবং অস্থায়ী বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অভিবাসী অধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করা এবং স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এবার রয়েছে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের ক্ষুদ্র বাজার চালু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা ও ছাত্র সমাজের উদ্যোগে এই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। সংবাদ সম্মেলনে ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশন ও কক্সবাজার জনসুরক্ষা মঞ্চের সদস্যরা বলেন, পাহাড় ও বন কেটে জমি দখল করেছে প্রভাবশালীরা। সেই সাথে পরিবেশ বিরোধী বিভিন্ন সরকারি প্রকল্পের কারণে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার পাশাপাশি মহেশখালী দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানান পরিবেশবাদীরা। সে সময় কক্সবাজার জনসুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট সাকি এ কাউসার, ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশনের টিম লিডার SM রুবেল সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পিপিপি প্রকল্পের গাইডলাইন উন্নয়ন শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, কম অঙ্কের পিপিপি প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী গাইডলাইন প্রণয়ন প্রয়োজন। সাস্টেইনেবল আরবান ওয়াটার সাইক্লেস প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা SNV। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক এবং SNVর সেক্টর লিডার শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক প্রশাসন ও অর্থ AKM আবুল কালাম আজাদ। কর্মশালার শুরুতে প্রকল্পটির লক্ষ্য, গাইডলাইন তৈরির পটভূমি এবং LGI এর উন্নয়নে প্রকল্পের কার্যকারিতা ব্যাখ্যা করেন SNVর প্রকল্প ব্যবস্থাপক প্যাট্রিশিয়া সোলোরজানো। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। নেপালকে 5 উইকেটে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিপ্লবের বর্ণ আঁকি শিরোনামে শহীদি সপ্তাহ উদ্বোধন করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে তেজগাঁয়ে আমার দেশ পত্রিকার প্রেসের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি। কার্যালয়ের সামনের দেয়ালে জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় গ্রাফিতি আঁকেন মাহমুদুর রহমান। ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে। তিনি বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করবে আমার দেশ পত্রিকা। এ সময় ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত 4 দফা দাবি তুলে ধরে সংগঠনের নেতারা। এখানে যারা লিখবেন তারা নিজের হৃদয়ের সবটুকু মমতা, সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদদের নাম লিখবেন। এবং আজকে আমি বলতে চাই, যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে থাকবে, ততদিন আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করবে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে।
বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক বলেছেন, সরকার পরিবর্তনের সাথে সাথে আদালতের রায়ের ধরন পরিবর্তন হয়ে যাওয়ার সংস্কৃতি আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এতে আদালতের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। এর কারণ খতিয়ে দেখে কিভাবে মানুষের আস্থা তৈরি করা যায় এ বিষয়ে কাজ করবে কমিশন। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অংশীজনদের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক। মতবিনিময় সভায় আইন ও বিচার ব্যবস্থার সাথে জড়িত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। এবার রয়েছে খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টানা 2 জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রাখল বাংলাদেশ। দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে 45 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 141 রান করে নেপাল। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। জবাবে খেলতে নেমে 28 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ 65 বলে 59 রান করেন, আর 2 বাউন্ডারি ও 3 ছয়ে অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে অপরাজিত 52 রান। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গতকাল বৃষ্টি হওয়ায় 15 মিনিট আগে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।